আমাকে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না, আল্লাহর দোহাই লাগে। উনি 80% কথা ভুলভাল বলেন। কি বলেন, কি কোনো পড়ালেখা করছেন বলে আমার মনে হয় না। আচ্ছা, আজকেই জনাব মাসুদ কামালের সাথে একটু কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে এটি আসলে এটার মৃত্যু হয়েছে এই জুলাই সনদের। মানে এখন পর্যন্ত নতুন সরকার আসার পর যা বাস্তবতা তিনি দেখলেন। আমাকে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না, আল্লাহর দোহাই লাগে। উনি 80% কথা ভুলভাল বলেন। কি বলেন, কি কোনো পড়ালেখা করছেন বলে আমার মনে হয় না। কই থেকে আসছেন এগুলা? আচ্ছা। আমি একটু আ আপনাদের আরো কিছু মানে আপনাদের সহকর্মীদের বিষয়ে জানছিলাম। তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি বলছেন যে এই সরকারের সময় বা অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকদের মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয় নাই। এইরকম একটি বক্তব্য মানে সত্য, সত্য? সত্য। আনিস আলমগীর আগের প্রোগ্রামে হ্যাঁ, নিয়ে কথা হয়েছিল। 100%। আনিস আলমগীর তাকে আসলে টক শোতে কথা বলেছেন। তার এফআইআর আপনি এর আনিস আলিমের আপনি চার্জ গুলো দেখেন না, দেখে দেখেছিলাম তো। বলেন যে তাকে কি তার মত প্রকাশের জন্য দেখেছিলাম অ্যারেস্ট তো করা তিনি টক হয়েছে শোতে কিনা। কথা বলছেন। টক শোতে কি বিষয়ে কথা বলছেন? আওয়ামী লীগের পক্ষে নাকি কথা বলছেন টক সরকারের শো নিয়ে বিরুদ্ধে? কি ওনাকে চার্জ দেওয়া হয়েছে হ্যাঁ, তাই কিনা? তো হয়েছে। মানে এফআইআর এ তো সেটাই বলা হয়েছে যে না, তিনি এমন না, কথাই না। বলেছেন। তাহলে তার বিরুদ্ধে কি চার্জ? আপনি চার্জের কি দিয়ে চার্জ? আমি দেখেন তো এফআইআর দেখেছি। ওনাকে। আমি বললাম তো তার মত প্রকাশের জন্য তাকে অ্যারেস্ট করা কেন হয়। করা হয়েছে? আমার চার্জ গুলো আবার দেখতে হবে, বাট তার মত প্রকাশের জন্য তাকে অ্যারেস্ট করা হয়নি, এটুকু আমি বলতে পারি। জি, কিন্তু এই কথার উপরে মানে আমি যেটা দেখেছি এবং এতদিন ধরে সংবাদ মাধ্যমে যে বিশ্লেষণ হচ্ছে সেটা কিন্তু আপনার এই বক্তব্যের সাথে সাংঘর্ষিক। আমি যেটা জানি সেটা আপনাকে বললাম। আমাদের অ্যাডভাইজার মহোদয়, তখন অ্যাডভাইজার ছিলেন রিজওয়ানা হাসানও, আহ, ওই ওই আলোকেই কথা বলেছেন। জি। মানে তাকে আসলে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটি তাহলে আপনারা মানে সেই বিষয়ে আপনারা স্পষ্ট না। আমার তো মনে হয় কি জন্য চার্জ দেখলাম তো তার, আরে ভুলে যাই। এখন চাকরি ছেড়ে দিচ্ছি, এগুলো দেখতে হবে আবার। আপনি যদি 10 মিনিটের বন্ধ রাখেন তাহলে আবার আমি একটু দেখে এসে আবার জয়েন করতে পারি। আচ্ছা আর আমি যদি না হয় তাহলে পরে আবার কোনো সময় বলবো না। আচ্ছা, আমি সেটির জন্য অথবা আমি আপনার কাছ থেকে শুনে হলেও সেটা আমি হয়তো আমার সামনের লিঙ্কে আমি এড করে দেব যে আপনি আসলে কি বলছেন। সেটি আমি জি। নিশ্চয়ই দর্শকদের জানিয়ে যাব। আমরা দেখেছি এই সরকারের সময়ে আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না তিনিও বিরোধী মত প্রকাশ করেন, সরকারের বিরোধিতা করেন। তারা আসলে জেলে গেছেন। মঞ্জুরুল আলম পান্না জামিনে আছেন কিন্তু আনিস আলমগীরের জামিন হয় না। তার বিরুদ্ধে পরবর্তীতে দুর্নীতির মামলা হয়েছে। আর ধরেন আগের সময়ের যে সাংবাদিকরা ছিলেন যারা মূলত তেলবাজ সাংবাদিক হিসেবে খ্যাত বা কুখ্যাত তাদেরকে সব হত্যা মামলা দিয়ে এই সরকারের আমলে তারা আছে, জেলখানায় আছেন। তাদের জামিনটা পর্যন্ত এই সরকারের আমলে হলো না। মানে এটা আপনি কোর্টকে জিজ্ঞেস করবেন, এটা কোর্টের বিষয়। আর আমরা তাদের এগেনস্টে কেসও দেইনি। এটা ভিকটিমরা, জুলাই অগাস্টে যারা ভিকটিম ছিলেন তারা কেউ কেস দিয়েছে। কিন্তু আপনারা আর তো বাকি এটা নিজেদের কোর্ট বিরুদ্ধে যে দিয়েছে, মামলা আর ধরেন কোর্টটা ডক্টর এখন ইউনূসের সম্পূর্ণ বিরুদ্ধে স্বাধীন। ভিকটিমরা যে মামলা দিয়েছিল সেটি তুলে নেওয়া হলো বা অন্য রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা যেগুলো ছিল সেগুলোও তুলে নেওয়া হলো। এটা তো সরকার করতেই পারে। নিজেদেরগুলো তো করে নিল। সেটার জন্য আমরা ওই ইয়েটা পেনাল কোর্টের তো 173-এর বোধহয় একটা ধারা ইনিশিয়েট করা হয়েছে, যে এর ফলে আপনি খুব দ্রুত পুলিশ হুম, ইনভেস্টিগেট করে একজনকে যদি দেখে যে না, তার এগেনস্টে কোনো সাবস্টেনশিয়াল চার্জেস নাই হুম। বা চার্জগুলো খুবই হয়রানিমূলক, তাহলে খুব দ্রুত তাকে ওইখান থেকে নাম ড্রপ করতে পারে। সেটার জন্য আমরা একটা ইয়েও করে দিয়েছি, কি জন্য এই ডক্টর আসিফ নজরুল এইটা মুভ ইনিশিয়েট করেছিলেন, এবং এটার ফলে পিনাল কোড চেঞ্জও করা হয়েছে, যে এই যে এই ধরনের হয়রানিমূলক মামলা হচ্ছে, তো যাতে মানুষ এখান থেকে মুক্ত, মানে যারা ভালো মানুষ, যারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, যারা, তারা যাতে না হয়। জি। তো তারা সবাই হত্যা মামলা বা হত্যা চেষ্টা মামলায় আসামি হয়ে আর থাকলো। কিন্তু হলো না তো কোনো কিছু। সেটি তো খুবই স্পষ্ট তারা যে আসলে হত্যা করেন নাই। কিন্তু তারপরে তো এগুলো হলো না। আপনাদের বেলায় হলো, তাদের বেলায় হলো না কেন? আমাদের বেলায় কি হলো? মানে ধরেন এই যে মামলাগুলো তুলে নেওয়া হলো, খুব দ্রুত তদন্ত করে মামলাগুলো মিথ্যা প্রমাণিত হলো এবং তুলে নেওয়া হলো। এটা তো অনেক আগের থেকেই তো বোঝা যাচ্ছিল যে মামলাগুলো হচ্ছে ইয়ে, কি যেন, আহ 2 নাম্বারই মামলা। পুরোটাই আপনার পলিটিক্যালি মোটিভেটেড মামলা ছিল। আর এই যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এটি খুব সঠিক মামলা ছিল। এখানে তো অনেকগুলো, এটা শুধুমাত্র সাংবাদিকের এখানে নাম নাই, হুম, এখানে অনেকগুলো আছে। আর এখানে পুলিশ এখানে বাদী হিসাবে দেয়নি, এখানে বাদী হচ্ছে হলো ভিকটিমের ফ্যামিলি গুলো বাদী দিয়েছে,
তারাই হচ্ছে এটাকে কেস দিয়েছে। ডক্টর ইউনূসের মামলাও কি পুলিশবাদী মামলা এটা তো ছিল? এখানে গভর্নমেন্ট এখানে কোনো রুলিং নেই। জি, মানে ডক্টর ইউনূসেরও যে মামলাগুলো ছিল সেগুলো কি পুলিশবাদী মামলা ছিল? সেগুলো তো নানান জনের মামলা ছিল। আপনি দেখেন না, বেশিরভাগই সরকার দিয়েছে। বেশিরভাগই, কম ভাগ তো ছিল না। সব মামলা তুলে নেওয়া অল হয়েছে। অফ দেম হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড, ইচ এন্ড এভরি ওয়ান। হুম। মানে তাহলে এই যে মানে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাগুলো যে উঠলো না, হত্যা মামলা হয়ে আসামি হয়ে থাকলেন, সেটা ঠিকই আছে। সরকার এখন ঠিক কাজই করলো। সাংবাদিকদের ওইখানে মামলা, এখানে একটা ইস্যু আছে যে মামলায় সে হয়তো 200 জনের নাম দিয়েছে, তার মধ্যে হয়তো বা 180 জনই হয়তো বা সে মানে হয়রানিমূলক, তাই বলো মামলার তো মেরিট আছে এখানে। মামলার যে মেরিটটা তা নাই। আপনি বলতে পারেন যে ওই মামলায় আপনার 180 জনকে অমূলকভাবে হয়রানি করা হচ্ছে, হুম, এটা আপনি বলতে পারেন। এবং আচ্ছা। এটার জন্য ভ্যালিড, এটার জন্যই আমরা পেনাল কোডে চেঞ্জ এনেছি। কিন্তু কার্যকর তো হলো না। মানে সেই চেঞ্জে ধরেন কিছু সরকার বা কিছু কার্যকর একদম যে হয় নাই, আপনি একটু ভালো না, মতো দেখলাম তো, দেখেন, ভালো মতো কিছু কিছু দেখেই তো জায়গায় বলছি হয়েছে। কার্যকর হয়েছে। হলো তো, পলিটিশিয়ান অনেকের অনেকের মামলা। নাম আমি বলতে পারি, অনেক সাংবাদিকের নাম ড্রপ হয়েছে। এই যে তুষার আব্দুল্লাহ, একজনই আজকেই বলতেছিলেন যে তুষার আব্দুল্লাহর কিছু কিছু কেস ছিল, সেগুলো ড্রপ হয়েছে।